আমার মেয়েকে নিয়ে আজকে 3-4 বছর যাবত কিছু প্রবলেম ফেস করছে। তার মধ্যে মানে আচরণগত যে সমস্যাগুলো সেগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে ও কি করে না, খুবই আমাদের সাথে, বিশেষ করে আমার সাথে খুব রুডলি বিহেভ করে, মানে কোনো কিছু না কথাটা সে শুনতে পারে না। আচ্ছা, তারপর হচ্ছে দেখা যায় স্কুলে যেতে যাচ্ছে না, আজকে 2-3 বছর যাবত স্কুলে একদম টোটালি সে যেতে চায় না, কারোর সাথে মিশতে চায় না, কোথাও বাইরে যেতে চায় না, একদমই যেতেই চায় না, একা একা দরকার হলে বাসা থাকবে, এগুলো তো আছে। তারপরে হচ্ছে 1 বছর যাবত কি করে, সকালবেলা উঠে সে গোসল করে, এই গোসল করে মোবাইল নিয়ে বসবে, মোবাইল দেখতে থাকবে 2-3 ঘন্টা, স্কুলে যাবে না, 2-3 ঘন্টা মোবাইল দেখবে, তারপর মোবাইলটা রেখে শুধু হাঁটতে থাকবে, আবার সে গোসল করবে। দিনের মধ্যে সে দিন থেকে রাত পর্যন্ত 5-6 বার গোসল করে, শীত কি ঠান্ডা মানে ওয়েদার একটু হোক সে গোসল করে এরকম এইটা। তারপরে হচ্ছে আপনার প্রচুর মোবাইল দেখে, মোবাইল যদি না করা যায় তাহলে এমন রুড বিহেভ শুরু করবে, মুখে যা আসবে সে আমাকে তাই বলবে এটা। আর ওর বিছানায় দেখা যায় কাউকে বসতে দিবে না, টেবিলে কাউকে কিছু ধরতে দিবে না, এমনকি একটা চামিচ ছিল সেই চামিচটা সে ধরবে না, বলবে তোমার হাতে তেল ছিল, তেল লাগছে। কলম, নতুন একটা কলমও যদি কিনে এনে দেয় সে কলমটাকে ধুবে, ধুয়ে তারপরে ইউজ করবে। এই রকম সমস্যা। একটু জানতে চাচ্ছিলাম যে ওর কি ভাই বোন আছে? আর ভাই বোন আছে? জি, আর ভাই বোন আছে ওর? আর ভাই বোন হচ্ছে 2 বোন ওকে নিয়ে, আর একটা ছোট ভাই আছে, ওর বয়স 2 বছর। আর ওর যে বোন আরেকজন আছে সে কি ওর ছোট না বড়? বোন হচ্ছে ছোট, মানে তার মানে ওই সবার বড়, তাই তো? ও সবার বড়, যার কথা শুনলাম ও হচ্ছে সবার বড়। ওর বয়স এখন কত চলছে? 13 চলছে, তাই তো? আর এই সমস্যাটা শুরু হয়েছে গত 4 বছর ধরে। হ্যাঁ, 3-4 বছর, তবে 2 বছর যাবত একদম 2 বছর ধরে একটু অতিরিক্ত হয়ে গেছে। খুবই সমস্যা ফেস করছে, সে স্কুলে যেতে চায় না, কারোর সাথে মিশতে চায় না, কারোর সাথে কথা বলতে চায় না। হ্যাঁ, ঠিক আছে, স্কুলে গেলে টিচাররা জিজ্ঞেস করতেছে তোমার নাম কি বা কেন আসো না, সে শুনতেছে কিন্তু তার কোনো উত্তর দিচ্ছে না। হ্যাঁ, এর মধ্যে রোজা ছিল তো, রোজার মধ্যে একদিন স্কুল থেকে বের হয়ে একা চলে গেছে, আবার আসছে, এসে স্কুলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, তো যে ছিল, যে গার্ড ছিল, সে দেখে বলতেছে তুমি কেন এখানে। তো তারপর সে ফোন নাম্বার দিল, ওই পরে আমাকে ফোন দিচ্ছে, মানে আমি তো এদিক থেকে ঘুরে টুরে একটা যাতা অবস্থা। এই অবস্থার মধ্যে ও কখন কি করে, আর ও নিজেও বলে যে মাম্মি আমি কল্পনার জগতের সাথে বাস্তব জগৎ মিলিয়ে ফেলি মাঝে মাঝে, সেটাই এইরকম একটা অবস্থা। আচ্ছা, ওকে ও যে হাতে মোবাইলটা যখন রাখে না, প্রচুর হাতে, আর এই গোসল করে, যে গোসল করে। মোবাইলটা ওকে দেয়া হয়েছে, মোবাইলটা ওকে কতদিন ধরে দেয়া হয়েছে? হ্যালো, মোবাইল দেখা যায় কি 2-3 ঘন্টা। না না, মোবাইলটা কোন বয়স থেকে? মোবাইলের চার্জ শেষ না হচ্ছে কোন বয়স থেকে? মোবাইল রাখবে আধা ঘন্টা 1 ঘন্টা, সে তারপর আবার সে মোবাইল দেখতে যাবে। আমার কথাটা কি শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। মোবাইলটা ওকে কত বছর বয়স থেকে ও মোবাইল ব্যবহার করছে? মোবাইলটা ছোটবেলা থেকে তো কম বেশি করে, কিন্তু ছোটবেলায় মানে কি জন্য ছোটবেলায় কি ওকে মোবাইল দেখিয়ে খাওয়ানো হতো? প্র্যাকটিস করতাম, ওকে রেখে যেতাম তো ফুপুর কাছে, ওই ফুপু মানে মোবাইলটা দিয়ে ওকে মানে রেখে দিত,
এই থেকে মানে 2-3 বছর যাবত, 2-3 বছর ওই থেকে মোবাইলের কাছে রেখে কোথায় যেতে হতো? আবার আমার বেবি কনসেপ্ট করি, মানে তখনও আমি দেখা যায় ওইভাবে করতে পারি না। ওর ফুপুর কাছে ছিল, ওর ফুপু মূলত মানে মোবাইলটা দিয়ে। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন ছিল। হ্যালো, একটা প্রশ্ন ছিল, মানে ওর বাবার সাথে মায়ের সম্পর্কটা কেমন? মানে ও বাড়িতে একটু শান্তি দেখছে? বাবা মার সম্পর্কটা ও কেমন দেখছে? হাজবেন্ডের সাথে সম্পর্কটা কেমন? তোমার হাজবেন্ডের সাথে সম্পর্কটা? আমাদের হাজবেন্ড ওয়াইফ সম্পর্ক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে আমরা কি মিন করছি? আমরা কি মিন করলাম সেটা দিয়ে? মানে যথেষ্ট বোঝাপড়া আছে দুজনের মধ্যে? ওর বাবার আমাদের বোঝাপড়া? হ্যাঁ হ্যাঁ আছে, মানে মোটামুটি, একদম যে খারাপ তা না, মোটামুটি আছে। একটু মতবিরোধ হয় তাই তো? মাঝে মাঝে একটু মতবিরোধ হয়। হ্যাঁ, এই স্বামী স্ত্রীর মধ্যে যেটুকু হয়, সব স্বামী স্ত্রী একরকম আচরণ করে কি? ওকে। ও এবং এই যে 3টা বাচ্চা খুব পরপর হয়েছে, তো সেটা কি প্ল্যান করেই হয়েছে? হ্যাঁ, প্ল্যান করেই? না না, প্ল্যান করে হয়নি। আচ্ছা, ওর যখন ছোট ভাই বা বোন হলো, ছোট জন তো বোন, ওর রিঅ্যাকশনটা কেমন ছিল? রিঅ্যাকশন, ও তো তখন ছোট, 5 বছরের গ্যাপে, তো তখন মানে প্রথম যখন হয়েছে সে একটু মানে যেদিন বাবুটা আসলো সেদিন একটু কান্না করেছিল। পরে আবার কেন কেঁদেছিল? বোঝা গেছে কেন কেঁদেছে? আমার আদর কমে গেছে, এরকম, মানে একটু তার মনটা খারাপ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওকে, একটু লাইনে থাকতে হবে। আমাদের অতিথিদের কোনো প্রশ্ন থাকতে পারে। চিরঞ্জিত, কোনো প্রশ্ন? আপনাদের পরিবারের মধ্যে কারো কি এরকম প্রবণতা আছে যে তাদের মধ্যে এরকম খুঁতখুঁতে আচরণ, বা তাদের ক্ষেত্রে জিনিসপত্র অগোছালো হলে তারা জিনিসটা মানতে পারেন না, এবং বা জেদি বা একরোখা, বা অনেক ক্ষেত্রে পারফেকশনিস্ট বা খুঁতখুঁতে আচরণ, এরকম কি কারো আছে পরিবারের মধ্যে? আপনার বা আপনার বাবার বা হাজবেন্ডের বা আপনার ফ্যামিলির মধ্যে কারো? আচ্ছা, একটা সেকেন্ড, টেলিভিশনের ভলিউমটা একদম শূন্য করে দিতে হবে। টেলিভিশনের আওয়াজটা শুনতে পাচ্ছি। টিভিটা একদম জিরো করে দিতে হবে। হ্যাঁ, টিভিটা জিরো করে দিতে হবে প্লিজ। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন আমি কি বলেছি? প্রশ্নটা আরেকবার শুনলে ভালো হয়। আচ্ছা, আমি আবার বলছি, আপনাদের পরিবারের মধ্যে কারোর মধ্যে কি রাগ, জেদ, খুঁতখুঁতে আচরণ বা অনেক ক্ষেত্রে একরোখা আচরণ, এরকম কি আছে কেউ আপনার বা আপনার হাজবেন্ডের মধ্যে বা তাদের ভিতরে অনেক রকম আওয়াজ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলছি। ওদের কি আমার হাজবেন্ডের চাইতে ওদের ফ্যামিলিতে, মানে ওর ফুপুরা যে তাদের আছে, মানে কি বলবো, একরোখা। তারপরে একটা ফুপুর একটু মানসিক ভাবে ভারসাম্যহীন। তারপরে একটা ফুপু, এই যে ফুপুটার কথা বললাম না, সে নেগেটিভ জিনিসগুলিকে খুব প্রশ্রয় দেয়। ধরেন একটা নেগেটিভ ড্রেস আপ পরলো, ড্রেস আপটা অড লাগছে, আমরা বলছি যে তোমাকে এটা ভালো লাগতেছে না, তুমি একটা ওড়না পরো বা স্কার্ট পরো, কিন্তু ওর ফুপু বললো না তোমাকে খুব সুন্দর লাগছে। বা সে আবার একটু জিদ্দি টাইপের। আবার আর একটা ফুপু তো বললামই। আর ওদের ফুপুদের সাথে আমরা একটু ক্লোজ ছিলাম, কারণ আমি যে জব করতে চেয়েছিলাম, তাদের কাছে ওই কাছাকাছি থাকতাম, তারা সারাদিন এসে থাকতো। মানে আছে, যেটা সত্যি কথা, ওদের ফ্যামিলিতে আছে। আর ওদের সংস্পর্শেই ও ছিল বেশি। এটা আমি আসলে কি, আমি এক কাউন্সিলে করেছিলাম, তো ওকে একজনকে দেখিয়েছিলাম, সেও বলেছিল যে এটা জেনেটিক্যালি অনেক সময় হয়। ওদের ফ্যামিলিতে কি কারো, আপনাদের ফ্যামিলিতে কেউ আছে কিনা, উনিও এই কথাটা বলেছিলেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি একটু। আপনার মেয়ে যে এই যে আচরণগুলো হচ্ছে,
এই আচরণগুলোর ক্ষেত্রে তার তো কাজকর্মে লেখাপড়াতে সমস্যা হচ্ছে, এই ক্ষেত্রে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার হাজবেন্ড নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছেন? যে সে যে মোবাইল চালায় এটা কি তার মাথার চিন্তাগুলোকে আটকানোর জন্য, নাকি সে মোবাইল দ্বারা আসক্ত হয়ে গেছে যে একদিন মোবাইল ছাড়াও সে নিজেকে মানতে পারছে না, বা রাগ করে, আঘাত করে, কিছু করে মোবাইল না দিলে? মোবাইল অ্যাডিক্টেড আমরা তো এখন ওর কাছ থেকে মোবাইল নিয়ে যে রাখবো সেটা তো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। ও এটাতে অনেক ক্রেজি হয়ে যায়, মানে যা তা একটা মানে কি বলবো সিনক্রেট করে ফেলে বাসার মধ্যে। সে এমনও হচ্ছে যে ছুরি নিয়ে হাঁটছে, যে সে ছুরি দিয়ে কিছু একটা করে ফেলবে রাতে 2টা-3টা পর্যন্ত। তারপরে স্কুলে সে কোনোভাবেই যাবে না, তো যাবেই না, মানে এইরকম একটা অবস্থা। কখন নিজেকে আঘাত করেছে? তারপরে আমরা হাত কেটেছে বা আঘাত করেছে, কিছু হয়েছে? হ্যাঁ সরি, কখনো সে রাগ করে নিজেকে আঘাত করেছে বা এরকম কোনো প্রবণতা আছে তার? না এমনি আঘাত করে নাই, কিন্তু মানে ওই যে ওইভাবে করতো, 2-3বারই করেছে। কোনো প্রশ্ন আছে? আমার একটা প্রশ্ন ছিল, ও কি এখন বলছিলেন যে স্কুলে যেতে চায় না, কিন্তু পড়াশোনা কি করছে? মানে বাসায় বসে কি নিজে পড়ছে কখনো কখনো? হ্যাঁ হ্যাঁ, বাসায় সে পড়তে চায়, একা একা পড়বে সে। ও কিন্তু ভালো স্টুডেন্ট ছিল, মানে 1 থেকে 10-এর মধ্যে সবসময় থাকতো। এইবার সে এত রেজাল্ট খারাপ করেছে, 5-6টা সাবজেক্টে সে খারাপ করেছে। আর সে তার কথা আমি বাসায় পড়বো, বাসায় পড়েই আমি পরীক্ষা পেয়েছে নাকি? ঠিক আছে, এটার জন্য কি সে স্কুল থেকে কোনো শাস্তি পেয়েছে বা বাসা থেকে কোনো শেইমের শিকার হয়েছে? লাইক ওকে অনেক কথা শোনানো হয়েছে, এরকম কিছু হয়েছে? না আমি আসলে স্কুল থেকে, হ্যাঁ স্কুলে এসে এরকম কিছুই করে নাই, তো জাস্ট বলতো তুমি কেন এরকম করছো এখন, আগে তো তুমি অনেক ভালো ছিলা, এছাড়া এমনি কোনো শাস্তি। ঠিক আছে আপা, আরেকটা জিনিস হলো যে ও কি আপনার সাথে মন খুলে কথা বলে? এই যে একটা বলছিলেন যে ও খুব পায়চারি করে, হাঁটে, ওর আসলে ভেতরে কি ধরনের চিন্তা হয়, ও কেন এত অস্থির আচরণ করছে, ও কি মন খুলে ওর কথাগুলো কখনো বলে আপনার সাথে? মোবাইলে যা দেখে সেগুলো নিয়ে কথা বলে, যে পাইচারি করো, ও এটা আসলে যা দেখে সেগুলো নিয়ে ওর ভেতরে কি কাজ করে এই জন্য নাকি হাঁটে। বলে আমি যা দেখি সেগুলো নিয়ে আমি ইমাজিন করি, তারপরে এই জন্য আমি হাঁটি, আর আমার গরম লাগে যখন আমি গিয়ে মোবাইলে। আর বেশি কি আসলে আপনাদের কাছে ফোন দিয়েছে, মানে সে কি বলবো নেগেটিভ জিনিস গেলে সে দেখে বেশি, নেগেটিভ জিনিস, নেগেটিভ বল সেগুলাই। আচ্ছা, একটা প্রশ্ন ছিল যে কোনো মনোরোগ বিশেষজ্ঞর সাথে কি পরামর্শ নেওয়া হয়েছে? আপনি বলেছেন কাউন্সিলিং করিয়েছিলেন, কিন্তু কোনো সাইকিয়াট্রিস্ট এরকম কারো কাছ থেকে কোনো পরামর্শ নেওয়া হয়েছিল? না এখনো এরকম পরামর্শ নেওয়া হয়নি। ঠিক আছে, এরকমটা ভাবছেন কি আপনারা? ঠিক আছে, হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ। আমরা তো অনেকগুলো তথ্য পেয়েছি, আমাদের মনে হয় কিছুটা জানা সম্ভব হয়েছে। অনেক ধন্যবাদ আবারও, এবং ছোট্ট যে মেয়েটি, ওর জন্য আমাদের অনেক শুভকামনা। আমি যাচ্ছি আমাদের অতিথির কাছে, সে আলোচনা করবে, যে ফোনটা এসেছিল সেটা নিয়ে আলোচনা করার জন্য। চিরঞ্জীব, মা খুব সুন্দর করে জিনিসগুলো বললেন, যে তার মেয়ের মধ্যে যে এই সমস্যাগুলো 3 বছর ধরে উনি দেখছেন, এখন স্কুলে ঠিকমতো যাচ্ছেন না, পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, যদিও পড়তে যাচ্ছে কিন্তু তার স্বাভাবিক কাজকর্ম ওদের একটা ব্যাঘাত তৈরি করছে, এবং অতিরিক্ত মোবাইল ব্যবহার, এবং সেক্ষেত্রে রাতে ঘুমের ব্যাপারগুলো তার এফেক্টেড হচ্ছে এই মোবাইল ব্যবহার। এবং এই কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বারবার গোসল করছে, 5-6 বার করে গোসল করছে, বা তার বিছানায় ওকে শুতে দিচ্ছে না, বসতে দিচ্ছে না, যেটুকু বুঝতে যাচ্ছে আসলে তার মধ্যে কিছু ধরনের আমরা বলি কি অবসেসিভ সিমটম বা খুঁতখুঁতে প্রবণতা, যেখানে এর মধ্যে ময়লা লেগে যাচ্ছে,
ওইগুলো সে কত গোসল বারবার করছে, বা দেখা যাচ্ছে তার বিছানার মধ্যে কেউ বসতে দিচ্ছে না, বা তার জিনিসপত্রগুলো অ্যারেঞ্জমেন্ট যদি কেউ অন্যজন করে মনে হয় জিনিসগুলো অ্যারেঞ্জমেন্ট ঠিক হচ্ছে না। অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা অর্ডারলিনেস বলি আর কি, এগুলো একটা অবসেসিভ সিমটম বলি, যেখানে সূচিবাহী রোগের মধ্যে এই উপসর্গগুলো আমরা অনেক সময় পেয়ে থাকি। তো এত ছোট বাচ্চাদের ক্ষেত্রেও সূচিবাহী জিনিসটা আমাদের কম পাই, কিন্তু আমরা পাই কিন্তু এটা আমি আরো ছোট পেয়েছি। জি, তো এই ক্ষেত্রে যেটুকু মনে হচ্ছে যে তার এখন সে যে মোবাইল বেশি ইউজ করছে, আমরা অনেক সময় পাই কিন্তু তার এই চিন্তাগুলোকে আটকানোর জন্য, যেটা হয় কি অনেক সময় ওরা চিন্তাগুলো ব্লক করতে চায় অথবা চিন্তাগুলো কোনোভাবে ডিস্ট্র্যাক্ট করতে চায়, তখন দেখা যাবে তার মোবাইলটাকে তারা এটা একটা মাধ্যম হিসেবে গ্রহণ করে, যে মোবাইল নিলে আমার তো চিন্তাগুলো আসতেছে না, কিন্তু দেখা যাবে তার মধ্যেও এদের মধ্যে কিছুটা অস্থিরতা কাজ করে, যেটা আমরা বলি ইম্পালসিভিটি। যে ইম্পালসিভ হয়ে গেলে, অস্থির হয়ে গেলে, তখন কিন্তু মোবাইলটা ব্যবহার করে বাদ দিল, মানে এতটাই অস্থিরতা লাগছে তখন তো মোবাইল দিয়েও সে ওই জায়গাটা ডিস্ট্র্যাক্ট করতে পারে না, অ্যাভয়েড করতে পারে না, তখন কিন্তু ওই যে মোবাইল বন্ধ করে রেখে সে ওই যে পায়চারি করে, এবং নিজের অনেক সময় দেখা যাচ্ছে আমরা যদি দেখি নিজে নিজে একলা একলা কথা বলে নিজের সাথে, এখন কিন্তু এটা পাই খুব আমরা কিন্তু এই জিনিসটা পাই। তো আমি মনে করি যে যেহেতু অনেকদিন হয়ে গেছে, 2-3 বছর মানে যথেষ্টই সময়, এবং যেহেতু কাজে কামে ব্যাঘাত ঘটছে, তাহলে যথেষ্ট পরিমাণে রোগটা বেড়ে গেছে, এটাই বলছি। সেই ক্ষেত্রে যদি তার এই ওসিডি সিমটমগুলোকে কমানো যায়, সেক্ষেত্রে আমি মনে করি তার মোবাইল অ্যাডিকশনের জায়গাটা হয়তো কমে আসবে, যদি তার মোবাইল অ্যাডিকশনটা এই ডিস্ট্র্যাক্ট করার জন্য হয়ে থাকে, যেটা নর্মালি রোগীরা করে থাকেন চিন্তাগুলো আটকানোর জন্য, তাহলে এটা ওর সাথে সাথে এই জিনিসটা ইমপ্রুভ করে যাবে, তাহলে মোবাইল অ্যাডিকশন নিয়ে আমাদের চিকিৎসা করার অতটা দরকার হবে না। কিন্তু যদি দেখি যে না, আসলে এখানে দুইটাই সমস্যাই আছে, মোবাইল অ্যাডিকশনও আছে আর ওসিডির সমস্যাও আছে, এটা বাই প্রোডাক্ট হিসেবে হয়েছে, হয়তো বাই প্রোডাক্ট দিয়ে হয়েছে। তারপর সাথে তার আমি মনে করি যে তার যে এই সমস্যাটা, সে কিন্তু তার মার সাথে কিন্তু খোলামেলা কিন্তু আলোচনা করে নিন, না হলে মা কিন্তু এইগুলো বুঝতে পারতো যে ওর মাথায় এই চিন্তাগুলো আসে, ওর মাথায় ময়লার চিন্তাগুলো আসে, এই জন্য গোসল করে। হ্যাঁ, কিন্তু এই জিনিসগুলো কিন্তু গার্জিয়ানদের সাথে তার আমার মনে হয় একটু সম্পর্কে দূরত্ব আছে, এই জন্য মেয়েকেও উনি জিজ্ঞেস করেন না কেন তুমি এরকম বারবার গোসল করছো, কেন তোমার সময় নষ্ট হচ্ছে, কেন তুমি স্কুলে যাবা না। এটা কিন্তু আমরা অনেকেই পাই যে স্কুলে গেলে ময়লা লাগবে, স্কুলে গেলে গা নোংরা হয়ে যাবে, স্কুলে কিন্তু গোসল করতে পারবে না, ও তার ক্ষেত্রে তো সাথে সাথে গোসল করতে হবে, যখন তার মাথায় চিন্তা আসবে শরীর ময়লা হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে, তার কিন্তু গোসল করতেই হবে, ওটা কিন্তু সে তারা আটকাতে পারে না। কিন্তু স্কুলে গেলে তো সে এটা গোসল করতে পারবে না, এটাও হতে পারে স্কুল অ্যাভয়েডেন্সের কারণে। এখন আমরা এটা সবাই আন্দাজ করছি, ধারণা করছি, আমরা যদি তার সাথে বসি, খোলামেলা কথা বলে, উনি তার থেকে আরও বিস্তারিত আমরা এই স্কুলে জানবো, এবং চিকিৎসা বলতে কীভাবে শুরু করলে ভালো হবে। যখন আমরা দেখি যে রোগটা অনেক বেড়ে যায়, তখন কিন্তু কিছু ওষুধ দিতে হয়। আমরা তো ওসিডি ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা কিছু সাইকোথেরাপিতেও কিন্তু এটা ইমপ্রুভমেন্ট ভালো পাই, কিন্তু রোগ যখন অনেক বেড়ে যায় এবং কাজের ক্ষেত্রে যখন অনেক বেশি ব্যাঘাত তৈরি করে, তখন আসলে সাইকোথেরাপি শুরু করার সাথে সাথে যদি আমরা ওষুধটাও শুরু করি, তাহলে এটা উন্নতিটাও তুলনামূলক ভালো হয়, থেরাপিটা তখন আরো ভালো কাজ করে। আমি মনে করি ওনারা যদি একটু কষ্ট করে একজন সাইকিয়াট্রিস্টকে দেখান এবং এই ওর রোগটার ব্যাপারে নিশ্চিত হন যে আসলে রোগটা কী, ওইখানে খালি কি তার ওসিডি আছে, নাকি এখানে তার ডিপ্রেশন আছে, নাকি এখানে তার মোবাইল অ্যাডিকশন আছে, নাকি অন্য কোনো সমস্যা যেটা তো আমরা আইডেন্টিফাই করছি না, এবং তার সোশ্যাল স্কিলে আমরা মনে হচ্ছে সবাই মিশতে পায় না, বন্ধু বান্ধব নাই, তো এটাও কিন্তু একটা বড় ব্যাপারটা হতে পারে। আমরা অনেক সময় পাই কিন্তু এই অবসেশনের সাথে সোশ্যাল স্কিলের সমস্যা থাকে, তারা বিশেষ করে তারা সোশ্যাল অ্যাংজাইটি বলি আর কি আমরা, যে মানুষের মধ্যে গেলে তার কাছে ডাউট লাগে, সন্দেহ লাগে, হয়তো মানুষ আমাকে দিকে তাকায় আছে, হয়তো কীভাবে কথা বলবে, হয়তো আমাকে দিকে হাসবে, হ্যাঁ আমাকে বুলি করবে, এরকম ব্যাপারগুলো কিন্তু ওদের ডাউট, মানে ওদের তো চিন্তার মধ্যে অনেক ডাউট কাজ করে, সন্দেহ কাজ করে যে যদি এটা হয়ে যায়। তো আমি মনে করি এটা যদি সম্পূর্ণ রোগটা ডায়াগনোস করা যায় সম্পূর্ণ হিস্ট্রি নিয়ে, তাহলে আমি মনে করি এই মেয়েটা দ্রুতই সুস্থ হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। মানে ওর সাইকিয়াট্রিস্ট এবং সাইকোথেরাপিস্ট বা কাউন্সিলর দুজনের হেল্পই লাগবে, কম্বাইন্ড চিকিৎসায় আসার ফল আসবে। দাদা তো খুব সুন্দর করে বুঝিয়ে বললো অনেক যে সিমটমসগুলো মাও শেয়ার করছিল, এবং আমার কাছে যেটা মনে হয়েছে মেয়েটি না, এবং ফ্যামিলি হিস্ট্রিও আছে, এবং মেয়েটি যে সিমটমসগুলো আপনি শেয়ার করছিলেন বা সেখান থেকে মনে হয়েছে ওর ভীষণ রকমের একটা চাপ তৈরি হচ্ছে বা একটা ভয় পাচ্ছে, সব কিছুতে একটা হয়তো ওর মনে হচ্ছে যে আমি আনসেফ হয়ে যাচ্ছি, বা হতে পারে ওর কাছে মনে হয়েছে যে কোথাও একটা খুব ভয় ওর ভেতরে কাজ করছে, ওই ভয় থেকে ওই চাপ থেকেই কিন্তু এই ধরনের সিমটমসগুলো ম্যানিফেস্ট করছে, মানে এই ধরনের সিমটম হয়ে কিন্তু এটা বারবার সামনে আসছে। যখন সে অতিরিক্ত চাপের মধ্যে থাকছে, ওই চাপটা থেকে অনেক সময় নিজেকেও সামলাতে পারছে না, হয়তো সেখান থেকেই হয়তো তার রাগের মাধ্যমে সেটার একটা বহিঃপ্রকাশ হচ্ছে। তো এই জায়গায় এখন ওকে পড়াশোনার প্রতি আমি বলবো যে অনেক বেশি চাপ না দিয়ে ও যেন মনের দিক থেকে কিভাবে চাপটা কমাতে পারে সেইভাবে আসলে আমাদেরকে চিন্তা করতে হবে, এবং সেইভাবে ওকে হেল্প করতে হবে। এবং হেল্পের জন্য ডেফিনেটলি অবশ্যই কোনো মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ওকে কোনো সাইকোলজিস্টের সাথে কিভাবে ও বসে মন খুলে কথা বলতে পারে, এক্ষেত্রে প্রয়োজন হলে ফ্যামিলি সেশনও করা যেতে পারে, ফ্যামিলিও কিভাবে ওর চাপটা কমাতে হেল্প করতে পারে এবং ওর সাথে আরও বেশি কানেক্টেড হতে পারে, এবং ওর সাথে রাগারাগি না
রাগারাগি না করা, কারণ যখন কেউ চাপে থাকে হ্যাঁ আরো বেড়ে যাবে, যখন চাপের মধ্যে থাকছে ভয় পাচ্ছে তখনই কিন্তু আসলে এগুলো ওর বেড়ে যাচ্ছে, এবং ওই ভয় থেকে হয়তো নিজেকে একটু অন্যদিকে মনটা ঘুরিয়ে রাখার জন্য হয়তো ফোন দেখছে বা নিজেকে একটা কল্পনার জগতে সে নিজের মতো করে ভালো থাকার চেষ্টা করছে, কিন্তু সেটা আদতে আসলে ওকে হয়তো অতখানি হেল্পও করছে না, সেটা হয়তো প্রবলেম আরো বাড়িয়ে দিচ্ছে। সেটাই মানে আমরা যদি মানে এই ধরনের মানসিক অসুস্থতার জায়গাগুলো যদি পরিবার আরো ভালো বুঝতে পারেন, আসলে পরিবারকে আমরা দোষারোপ করছি না, কারণ আসলে শরীরের অসুখটা আমরা যাও বা বুঝি, মনের অসুখটা বুঝি না, তো অনেক সময় রাগ করে ফেলি, অনেক সময় বলি তুমি ইচ্ছে করে করছো, তুমি চাইলেই পারো এটা না করে থাকতে। সবাই তো আপা আসলে বাইরের আচরণটা দেখে, ভেতরে আসলে ইন্টেনশনটা কি হচ্ছে, ভেতরে আসলে আমার মনটার মধ্যে কি চলছে সেটা কিন্তু আসলে কেউ দেখে না, দেখে শুধু রাগটা করছে, দেখে শুধু যে সে একটা অন্যরকম একটা আচরণ করছে। সেই জন্য ওদেরকে আরো সহমর্মিতার সঙ্গে আমরা যদি দেখতে পারি, ওরা তখন আরো সেরে ওঠার সম্ভাবনাটা আরো তাড়াতাড়ি হয় আর কি।